হাইব্রিড কিংবা রোড বাইকের ব্যাপারে কি আমি খুব পজিটিভ, আমি যেহেতু কিনছি এখন হাইব্রিড বাইক, ব্যাপারটা তা না। হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি স্কেলো 2.0 বাইকটা কিনছি, যেটা ভেলোসের। তবে ওই বাইকটা নিয়ে এই রিভিউতে আমি বলবো না, ওটা নিয়ে আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব। বাট এটা হাইব্রিড বাইক, মানে যেটা রোড বাইকের কাছাকাছি, জাস্ট মাইনর কিছু পার্টস এর পার্থক্য থাকে। ওভারঅল যদি চিন্তা করেন তাহলে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি বাইকগুলোকে বাজারে যেগুলো পাওয়া যায়। একটা হলো মাউন্টেন বাইক, যেটা মোটা টায়ারের খাঁজ কাটা, আর একটা রোড বাইক কিংবা হাইব্রিড বাইক চিকন টায়ারের। সো এই দুটার কোনটা কিনবেন কোনটা কিনবেন না, আমি স্কুল লাইফ থেকে ইন্টার পর্যন্ত মানে ভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত সাইকেল চালাইছি। এর মধ্যে বড় টায়ারের উঁচু সাইকেল যেগুলো সেগুলো চালাইছি, আপনার মাউন্টেন বাইক যেটা টায়ার গিয়ার ছাড়া সেটা চালাইছি। এবং রিসেন্টলি এখন যখন আমি বাজারে কিনতে গেলাম বাইসাইকেল, তখন আমি বাসা থেকেও বের হইছি মাউন্টেন বাইক কিনবো। আমার ডিজাইন গুলো খুব পছন্দ হয়েছে। একটা মাউন্টেন বাইক আমার পছন্দ হচ্ছিল ভেলোসের, বেশ সুন্দর লাগছিল। ইউটিউবে যখন ভিডিওগুলো দেখছিলাম আমার মনে একটা দ্বিধা ছিল না, আমি হালকা বাইকই কিনবো, আমি ভারী বাইক কিনবো না। এরকম দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি শোরুমে গেলাম এবং প্রায় ঘন্টাখানেক ধরে সব বাইকগুলো বিচার বিবেচনা করে তারপর আমি একটা হাইব্রিড বাইক কিনছি, স্কেলো 2.0। কেন আমি এই ডিসিশনটা নিলাম এবং মাউন্টেন বাইকের সুবিধা অসুবিধা, হাইব্রিড কিংবা রোড বাইকের সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে বলবো। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন ইউটিউবে সার্চ দিচ্ছিলাম বাংলা খুব বেশি ভালো কন্টেন্ট পাচ্ছিলাম না। আমি ইংলিশ, নানান ধরনের ইন্ডিয়ান কিছু ভিডিও দেখছি এবং অবশ্যই বাংলাদেশেও বেশ কয়েকটা ভিডিও দেখছি। সবকিছু মিলায় জিস্ট আর কি বের করতে হয়েছে, আমাকে ডিসিশনে আসতে হয়েছে। এনিওয়ে, প্রথমেই আসেন মাউন্টেন বাইকের ব্যাপারে। এমটিবি যেটাকে শর্টে বলা হচ্ছে, সেই বাইকের পজিটিভ দিক দিয়ে শুরু করি এবং লাস্টে যে আমি কনক্লুশন আসবো যে কোন বাইক আপনার নেওয়া উচিত নেওয়া উচিত না। সো এমটিবি বা মাউন্টেন বাইকের পজিটিভ দিক যেটা, মাটি আঁকড়ে চলে। এই বাইকগুলো যেহেতু বলতে পারেন মাউন্টেন, নামের সাথে আপনি দেখছেন মাউন্টেন বাইক। মাউন্টেন মানে কি? পাহাড়। পাহাড় কখনো সমতল হয় না, পাহাড় হয় খাঁজ কাটা। খাঁজ কাটা এর নানান জায়গায় পাথর থাকে, মাটি থাকে, পিছলা মাটি থাকে, নানান রকম আপনার থাকে, ঘাস পাতা লতা পাতা থাকতে পারে মাটিতে যেগুলো জন্মায়। এই ধরনের রাফ টেরেইন যেটাকে বলে, রাফ ভূমি, এর উপর দিয়ে চালানোর জন্য মাউন্টেন বাইক বানানো হয়েছে। সো এই কারণে মাউন্টেন বাইকের যে টায়ারটা সেটাতে অবশ্যই খাঁজ কাটা থাকবে। পিছলা টায়ার কিংবা সমতল কোনো টায়ার সারফেস পাবেন না মাউন্টেন বাইকে। তো এটা একটা পজিটিভ সাইড যে এটা মাটি আঁকড়ে চলে, ফলে আপনি একটু কাত হলেন, একটু এই হলেন ওই হলেন কিংবা ঝাঁকি লাগলো, এতে মানে কোনোভাবে পিছলাবে না, কিংবা বলতে পারেন যে পিছলানোর সম্ভাবনা খুবই কম। খুবই টাফ হবে মাউন্টেন বাইক পিছলায় আপনি পড়ে যাওয়ার ঘটনাটা। একই সাথে সেকেন্ড যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই টায়ারগুলো বেশ স্ট্রেংথ হয়, মানে খুব ঝাঁকি নিতে পারে। হার্ড ঝাঁকি বলেন, উপর থেকে ফেলা বলেন, কিংবা মানে বেশ ভালো রকমের টাফ হয় এই টায়ারগুলো, যেহেতু ওই যে বললাম রাফ টেরেনের উপর দিয়ে যাওয়ার একটা তার বিল্ডই থাকে। থার্ড যেটা পজিটিভ দিক সেটা হলো এই টায়ারগুলো যেহেতু এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলো আনার জন্য এই টায়ারগুলোকে একটু বলা যায় ফ্ল্যাট বানানো, চওড়া বানানো হয়। এর মাথাটা যেটা আসলে সারফেস টাচ করবে এটা একটু চওড়া হয়। তো টায়ারটা যত ছড়ানো হয় এটা অ্যাকচুয়াল আমাদের টার্গেটটা বেশি ফিল করতে পারে। ফলে চওড়া টায়ার যেহেতু, এটা আপনার যারা মনে করেন নতুন সাইকেল শিখতেছে এই ধরনের মানুষদের হ্যান্ডেল করাটা বেশ সহজ হয়। একই সাথে এই খাঁজ কাটা ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগে। ওয়েল, এটাও একটা পজিটিভ দিক, আমি সৌন্দর্যকে একটা পজিটিভ সাইড হিসেবে ধরি। আপনি যদি সাইড থেকে মাউন্টেন বাইক দেখেন, জোস লাগে, আমার কাছে অন্তত জোস লাগে। এবং সেই টায়ারের ডিজাইন গুলো নানান রকম করা যায়, টায়ারটা দেখতেই আসলে সুন্দর লাগে। মূল বাইক বডি যতটাই সুন্দর হোক না হোক, সেখানে কালার কম্বিনেশন এটা ভিন্ন ব্যাপার, বাট টায়ারের ডিজাইনটা, এই যে খাঁজ কাটা ব্যাপারটা, এটা অনেকেরই অ্যাট্রাকটিভ লাগে। ওয়েল, এবার আসি মাউন্টেন বাইকের নেগেটিভ দিকে। মাউন্টেন বাইকের প্রথম এবং বড় নেগেটিভ দিক, এটা ওজনদার হয়। যেহেতু এর টায়ার গুলো শক্তিশালী বিল্ডে বানানো হয় এবং যেই প্রপার্টিস গুলো বললাম, এই প্রপার্টিস গুলো আনার কারণে যেই ম্যাটেরিয়াল গুলো রাখা হয় মাউন্টেন বাইকে, তাতে এটার ওজনটা বেড়ে যায়। এবং আপনি যদি একটা হাইব্রিড কিংবা রোড বাইক এক হাতে তোলেন আর এক হাতে যদি মাউন্টেন বাইক তোলেন, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, কিংবা একটু আগে পরে যদি দুইটা তোলেন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে রোড বাইক বলেন কিংবা হাইব্রিড বাইক বলেন কতটা হালকা। এই হালকা হওয়ার ফার্স্ট কারণটা হচ্ছে টায়ার। টায়ারের আয়তন কম, টায়ারের কন্টে মেকানিজম কম, এবং টায়ারটাকে মেনটেন করার জন্য যে ফ্রেমটা বডিতে দেয়া থাকে মাউন্টেন বাইকে, সেই ফ্রেমটাতেও একটু কিন্তু ওয়েট অ্যাড হচ্ছে। সেম ম্যাটেরিয়াল দিয়ে ধরেন দুটা বাইকই বানাইছে, বডি ম্যাটেরিয়াল, বাট ওই আয়তনের কারণে কিন্তু ওজনটা বেশি হয়ে যাচ্ছে মাউন্টেন বাইকের। ফলে মনে করেন আপনি সাইকেল চালাতে চালাতে ফুটপাতে সাইকেলকে টানতে হবে, এখানে আপনার এক্সট্রা ওয়েট দিতে হবে মাউন্টেন বাইকের ক্ষেত্রে। কখনো আপনি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে হয়তো সাইকেলটা নিয়ে যাবেন ক্যারি করে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ওয়েট ক্যারি করতে হচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের বিল্ডিং এর নিচে কোনো গ্যারেজ নাই, 5 তলায় আমার সাইকেল আমি তুলে আমার বারান্দায় রাখতেছি, সেক্ষেত্রে আমাকে ক্যারি করতে হচ্ছে। এখানে যদি মাউন্টেন বাইক কিনতাম তাহলে কিন্তু খুবই টাফ হয়ে যেত, এডিশনাল হয়তো 4-5 কেজি কিংবা কম বা বেশি এরকম এক্সট্রা ওয়েট আমাকে ক্যারি করতে হতো। তো এটা একটা বড় নেগেটিভ সাইড যেটা মাউন্টেন বাইকের আছে, যে সেটার ওজনটা বেশি। সেকেন্ড আরেকটা যেটা নেগেটিভ দিক সেটা হলো মাউন্টেন বাইকের ড্র্যাগটা বেশি। ড্র্যাগ মিন্স যে কোনো একটা সাইকেলে আপনি স্পিড তুলতে যত দ্রুত তুলতে পারবেন তত আপনার ড্র্যাগ কম, যত ড্র্যাগ বেশি হবে তত কম দ্রুত আপনি স্পিডটা তুলতে পারবেন। এখানে একটা ব্যাপার থাকে যে আপনার
আপনার সারফেস ঘর্ষণের একটা ব্যাপার থাকে। তো মাউন্টেন বাইকের কাজটা হচ্ছে স্পিড তোলা না, এটাকে বানানোই হয়েছে রাফ টেরেনের জন্য। সে ধীরে স্থির ভাবে যাবে, সে পিছলাবে না সহজে, ফলে তার ড্র্যাগটা বেশি হবে, মাটি আঁকড়ে থাকবে, ফলে আপনি দ্রুত স্পিড তুলতে পারবেন না। স্পিড যদি তোলা আপনার লক্ষ্য থাকে সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ দিক। মাউন্টেন বাইকে স্পিড সহজে তোলা যায় না কারণ ড্র্যাগটা বেশি থাকে। একই সাথে যখন আপনি ড্র্যাগের সময় মোচড় দিবেন, এই মোচড়ে ইফোর্ট কিন্তু বেশি লাগে। আপনি হাইব্রিড কিংবা রোড বাইকে এই মোচড় গুলা ইজিলি আপনি দিতে পারতেছেন কারণ ওই সারফেস টায়ারটা মাটির উপরে খুব সামান্য অংশ টাচ করছে মাউন্টেন বাইকের তুলনায় আর কি। ইফোর্টটা কম দেওয়া লাগে কিন্তু মাউন্টেন বাইকে একটু বেশি দেওয়া লাগে। একই সাথে যেহেতু ওভারঅল ওজন, মানে আপনি সাইকেল চালাচ্ছেন, আপনাকে সাইকেলটা ক্যারি করতেছে, আপনি যত স্পিড তোলার চেষ্টা করতেছেন একই সাথে আপনার কিন্তু সাইকেলের নিজে টানতে হচ্ছে। যেহেতু ওভারঅল সাইকেলের ওজনটা বেশি, তাই স্পিডটা তুলনামূলক ধীর গতি হয় হাইব্রিড কিংবা রোড বাইকের তুলনায়। ফ্ল্যাট সারফেসে আপনি দুইটাই চালান, পাশাপাশি রেসিং করেন, কখনোই আপনার মাউন্টেন বাইক জিতবে না। অবশ্যই আপনার হাইব্রিড কিংবা রোড বাইকটা জিতবে এবং বেশ একটা লম্বা স্পেস রেখেই জিতবে। লম্বা রানে তো জিতবেই, দ্রুত স্পিড তুলতে পারতেছেন কোনটাই, সেদিক থেকেও আপনার হাইব্রিড কিংবা রোড বাইক জিতবে। মাউন্টেন বাইক অলওয়েজ স্লোয়ার কাজ করবে। মাউন্টেন বাইকের নেগেটিভ দিক পজিটিভ দিক তো আপনি জানলেন। মাউন্টেন বাইক নিয়ে যারা মানে হতাশ হবেন কিনা কিংবা চিন্তা করতেছেন আমি কি তাহলে হাইব্রিড কিংবা রোড বাইকের ব্যাপারে কি আমি খুব পজিটিভ, আমি যেহেতু কিনছি এখন হাইব্রিড বাইক, ব্যাপারটা তা না। হাইব্রিড কিংবা রোড বাইকের এখন আমি পজিটিভ দিক বলবো, সেই সাথে এটা নেগেটিভ দিকও আপনাদেরকে আমি বলবো। হাইব্রিড কিংবা রোড বাইকের প্রথম যে পজিটিভ দিক সেটা হলো এর যেহেতু সারফেসটা স্পেসে আপনারা যেমন আমি রোড বাইকের ক্ষেত্রে বললাম বেশি স্পেস নেয়, এটার কিন্তু স্পেস খুব কম নেয়, মানে টায়ার গুলো বেশ চিকন হয় এবং টায়ারের উপরে বেশি খাঁজ কাটাও থাকে না। যেমন আমি যেটা স্কেলো 2.0 কিনছি ওটা সারফেসে তেমন কোনো খাঁজ কাটাই নাই, ফলে এটা ড্র্যাগটা কম। সাইকেলটা যখন আমি চালাচ্ছি মসৃণ রোডের উপর দিয়ে খুব দ্রুত স্পিড উঠতেছে, খুব দ্রুত আমি একটা ফাঁক গোলে খুব দ্রুত আমি স্পিড তুলে ফেলতে পারতেছি, আমাকে মোচড় দিতে খুব কষ্ট হচ্ছে না, আমি এই ফাঁক ওই ফাঁক গোলে আমি কিন্তু বের হয়ে যেতে পারতেছি। এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার। আমাদের মতো যারা যানজটে পড়ে থাকেন রাস্তার মধ্যে, ঢাকা শহর এবং অন্যান্য বড় বড় শহরে, এই ধরনের শহরে রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য খুব দ্রুত মোচড় দিয়ে দ্রুত ডিসিশন মেকিংটা দরকার হয় এবং এই সময় এই হাইব্রিড বাইক কিংবা রোড বাইক গুলো নিয়ে ভিতর দিয়ে যাওয়াটা খুব ইজি আমার কাছে মনে হয়েছে, কারণ ড্র্যাগটা খুব সামান্য ছিল। নেক্সট পজিটিভ দিক, ওজনটা খুবই হালকা। ওজনটা হালকা আমার ক্ষেত্রে যেমন আমি বলি, আমি যেহেতু ঢাকা শহরে আছি, আমি প্রায় ফুটপাতে তুলে নিতে হয় কিংবা আমাকে ফুটওভার ব্রিজ দিয়ে নিতে হয়, খুবই হালকা। এবং আমি কিন্তু প্রতিবার যখন বাইরে যাই তখন যাওয়ার সময় কিন্তু 5 তলা থেকে নামাই নিয়ে যাচ্ছি। আমার কাছে একটা বাজারের ব্যাগের চাইতেও হালকা মনে হয়েছে, যে বাজারটা নিয়ে আমি যখন 5 তলা উঠছি তার সাথে সাইকেলটা নিয়ে যখন উঠছি আমার কাছে খুবই হালকা মনে হয়েছে সাইকেলটাকে। সো সেই হিসেবে আমার কাছে মানে ক্যারি করাটা খুব ইজি হয়ে গেছে। এটা একটা অবশ্যই বড় পজিটিভ দিক যে রোড বাইক কিংবা হাইব্রিড বাইক কিনলে আপনার বেশ হালকা একটা ওজন ক্যারি করতে হবে। একই সাথে স্পিড তোলার ক্ষেত্রে এই হালকা ব্যাপারটা খুব কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যখন মসৃণ রাস্তায় এই হাইব্রিড বাইক কিংবা রোড বাইক নিয়ে যাচ্ছেন তখন বাইকের যেহেতু নিজস্ব ওজন বেশি ক্যারি করতে হচ্ছে না, বেশি ড্রাগ পাচ্ছে না, সব মিলায়ে এ কিন্তু খুব দ্রুত স্পিড তুলতে পারতেছে। প্লাস এই বাইকগুলো কিন্তু মোটেও মানে ঠুনকো টাইপের না। সো ও আপনাকে ক্যারি করার শক্তি রাখছেই, কিন্তু এট দ্য সেম টাইম ও বাতাসের যেমন ধাক্কাটা কমাই ফেলতেছে তার বডি স্পেস সরু হওয়ার কারণে, টায়ার স্পেস ঘর্ষণ কমায় দিচ্ছে এবং এভরিথিং মিলায় আপনার জন্য সাইকেলটার সাথে মিশে যাওয়াটা সহজ হয়। স্পিড যখন তুলতে যাচ্ছেন তখন যদি সেই জিনিসটার ওজনটা বেশি থাকে, স্পিড তোলাটা কখনোই ইফেক্টিভ হয় না। মাটির ঘর্ষণ, নিজের বডি হালকা এবং এখানে যেহেতু আপনি নিজের শক্তি দিয়ে আপনি সাইকেলটা চালাচ্ছেন, সাইকেলটা যখন হালকা হয় একদম শরীরের সাথে মিশে যায় এবং দুটো বস্তু বলতে পারেন একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে সামনের দিকে আগে যায়, খুব সহজ হয় সামনে দ্রুত এগিয়ে যাওয়াটা। প্লাস আরেকটা পজিটিভ দিক যেটা আমি বললাম যে বডিটা স্লিম, দেখতে স্টাইলিশ লাগে এবং মানে যেহেতু এই ধরনের বাইকগুলো আপনি যদি একটু ভালো মানের কেনার চেষ্টা করেন, দেখলে ফার্স্ট দর্শনে কিছু মনে হবে না, তারপর একটু তাকায় থাকলে মনে হবে ওয়াও। মানে আমি সাইকেলটা কিনছি, রাস্তা দিয়ে আসতে আসতে মানুষজন তাকাচ্ছে কিংবা আমি দোকানে গেলাম ধরে দেখতেছে কতটুকু হালকা, মানে এক ধরনের অ্যাট্রাকটিভ ব্যাপার আছে। এটা নট লাইক ফার্স্ট লুকে আপনার অ্যাট্রাকটিভ, যেমন মাউন্টেন বাইকের ক্ষেত্রে টায়ারটা ডিজাইনটা ফার্স্ট লুকে একটা অ্যাট্রাকশন দেয়, বাট রোড বাইক কিংবা হাইব্রিড বাইকের ক্ষেত্রে ফার্স্ট লুকের চাইতে বরং মানে জিনিসটার কোয়ালিটিটা এবং জিনিসটার মানে স্টাইলিশ, লিন, এক ধরনের কুল ডিজাইন, মানে এই ধরনের ব্যাপারগুলো কাজ করে। এবং আমি আসলে রোড বাইক কেন কিনি নাই, কারণ রোড বাইকের ক্ষেত্রে আপনার হ্যান্ডেলটা থাকে এবং হ্যান্ডেলের 3টা মেকানিজম থাকে, মানে 3 ভাবে আপনি রোড বাইকটা নিতে পারেন। 3 রকমের মধ্যে যেটা হয় যে আপনি অনেক দূর মনে করেন 20 মাইল, 50 মাইল, 100 মাইল আপনি বাইসাইকেল চালাবেন, সেক্ষেত্রে আপনার নানান পজিশনে যাওয়া লাগে, উপরে হলেন, এই হলেন, ও হলেন, বাট রোড বাইকের ওই হ্যান্ডেলের ডিজাইনটা আমার ভালো লাগে, ওটা বেশি প্রফেশনাল মনে হয়, বেশি লং, যারা শত শত মাইল শহর পার হয়ে আরেক শহরে চলে যাবে, এই ধরনের যারা প্রফেশনাল আছে আমার কাছে ওটা বেশি প্রো মনে হয়। এই জন্য আমার কাছে হাইব্রিড বাইক বেশি ভালো লাগে এবং আমি কেনার সময় ওই যেটা সোজা হাতল সেটার দিকে আমি নজর দিচ্ছি। সো এটার স্টাইল এবং ডিজাইন এবং লুক এটা আমার কাছে আরো বেশি ভালো মনে হয় রোড বাইকের তুলনায় হাইব্রিড বাইকে। এনিওয়ে, রোড বাইক, হাইব্রিড বাইক দুটোরই আলাদা অ্যাট্রাকশন আছে। পাতলা একটা ডিজাইন ভালো লাগে আমার কাছে এবং এর একটা ডিজাইন যেটা লুক
অনেকটা মানে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, এটাও একটা পজিটিভ দিক। নেক্সট এবার আসি রোড বাইক কিংবা হাইব্রিড বাইক এগুলোর নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ দিক যেটা মনে করেন আপনি রোড বাইক কিনবেন কিংবা হাইব্রিড বাইক কিনবেন ঢাকা শহরেই ইভেন চিন্তা করেন তো এইরকম একটা শহরেও আপনি কিনতে গেলে দেখবেন যে তারা আপনাকে ডিসকারেজ করবে। ইভেন বংশালে যখন আমি কয়েকটা পার্টস কিনতে গেলাম মানে সাইকেলটা কেনার পর, তখন তারা বলে যে এই সাইকেলের এটা রাখি না কিংবা ওটা পাওয়া যায় না। এবং ইউটিউব ভিডিওতে আমি কয়েকটা রিভিউ দেখলাম, তো ব্যাপারটা এমন হয়েছে যে মাউন্টেন বাইকের জনপ্রিয়তা বাংলাদেশে এতটা বেশি হয়েছে এই মাউন্টেন বাইকেরই সবকিছু আনতেছে একের পর এক, মাউন্টেন বাইকেরই সবচেয়ে আপডেটেড ভার্সনটা শোরুমে রাখতেছে এই সেই, মানে সহজে আপনি মাউন্টেন বাইকের একটা মাডগার্ড পাবেন, বাট এভরিথিং মানে অ্যাডস ওয়েট, যত চওড়া জিনিস হচ্ছে মাডগার্ড তত বেশি ওয়েট হচ্ছে, তো এভরিথিং আপনার পাবেন সহজেই মাউন্টেন বাইকের ক্ষেত্রে। কিন্তু রোড বাইকের ক্ষেত্রে একটু কঠিন। ওয়েল দিন বদলাইছে, এখন দারাজ থেকে অনেক কিছু পাওয়া যায় এবং এই ধরনের যারা অনলাইন প্ল্যাটফর্মে কেনা বেচা করে দারাজের মতো তাদেরও অনেক ওয়েবসাইট আছে যেখানে অনেক ধরনের পার্টস পাওয়া যায়। আগের মতো আমরা জাস্ট শোরুম কিংবা দোকানের উপরে নির্ভরশীল না। সো আই থিঙ্ক সময় যাইতে যাইতে সাইকেল বেশি জনপ্রিয় হলে জাপানের মতো আমাদের দেশে যদি সাইকেলটা বেশি জনপ্রিয় হয়, যেমন ঢাকার মতো জ্যাম জটে পূর্ণ শহর যেখানে আটকায় বসে থাকতে হয়, রিক্সাতে থাকেন, এবার মোটরসাইকেলও কোনা দিয়ে চাপায় ঢোকানো কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে রোড বাইক এক টান দিয়ে আপনি যে কোনো জায়গায় যাইতে পারতেছেন আপনার হাইব্রিড বাইক নিয়ে। ধীরে ধীরে জনপ্রিয়তা এটা আসলে সময়েরই ব্যাপার, পার্টসের সমস্যা আই থিঙ্ক বেশি দিন থাকবে না, বাট অবভিয়াসলি এটা একটা নেগেটিভ ব্যাপার যেটা আপনি অবশ্যই মাথায় রাখতে পারেন যে পার্টস গুলো আপনাকে একটু খুঁজে নিতে হতে পারে। সেকেন্ড একটা ব্যাপার সেটা হলো রোড বাইক কিংবা হাইব্রিড বাইক, এই বাইকগুলো বানানো হয়েছে পিচ ঢালা পথ কিংবা মনে করেন প্লাস্টার করা সোজা পথ, মসৃণ পথ যেখান থেকে খুব দ্রুত স্পিড তোলা যায়, এইরকম একটা পথে চালানোর জন্য। একে কিন্তু কাদার মধ্যে মাঠে ঘাটে মাটির রাস্তায় চালানোর জন্য বানানো হয় নাই। সো এটা কিন্তু আপনি যদি ওইরকম পিছলা পজিশন কিংবা মাটিতে আপনি চালাতে যান এটা কিন্তু পিছলাবে, কারণ এটা টায়ারটা অত খাঁজ কাটা না, এর টায়ারটা সরু, এটার সারফেস ঘর্ষণটা কম, সো ওইরকম বেকায়দায় নিলে কিন্তু পিছলাবে। আমি মনে করেন শহরে চালাচ্ছি বেশ প্রায় এক সপ্তাহের মতো হলো এবং আমি বেশ স্পিডে চালাই, পিছন দিয়ে নিচ্ছি এবং মানে মোটামুটি ভেজা রাস্তা পানির মধ্যে দিয়েও টান দিতে হয়েছে আমাকে, কিন্তু এই ধরনের পিচ ঢালা রাস্তায় পানিতে অত কাদা জমে না যে পিছলায় যাবে এবং একবার আমার পিছলায় নাই। আরেকটা জিনিস বলে রাখি, প্রায় মাঝখানে 14-15 বছর কিন্তু আমি সাইকেল চালাইনি। যেদিন আমি শোরুম থেকে কিনেছি সেদিন আমি প্রায় 5-6 কিলোমিটার চালাই আসছি, এতদিন পর আমি সাইকেলটা চালাইছি এবং আমার চালানোর সময় যে এতদিন পর চালাচ্ছি এরকম চিকুন টায়ার, এর আগে আমি চালাইছি মাউন্টেন বাইক, আমার খুব সমস্যা হবে এমনটা কিন্তু হয় নাই। না তার মানে এই না যে আমি খুবই অভিজ্ঞ, এতদিন পর চালাইছি, আমি যতই অভিজ্ঞ হই আমার কিন্তু একটু ধাতস্থ হওয়ার দরকার ছিল। তার মানে যেটা দাঁড়াইছে যে হাইব্রিড বাইক আমি চালাইছি, সেই হাইব্রিড বাইক মেনটেন করা সহজ কারণ এর হাতলটা থাকে বেশ চওড়া। নাও সেম জায়গাটাতে যদি রোড বাইক আপনি চালায় থাকেন এটার হাতলটা একটু সরু থাকে, একটু নানান পজিশন থাকে, একটু প্রফেশনালের ব্যাপার থাকে। এবং আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় একবার হয়তো রোড বাইক আমি নিয়েছিলাম এবং ওই যে বেকায়দা চিকুনটার ভয় পাবো পিছলে যাবে এরকম একটা ভয় থেকে আমি আর রোড বাইক কিংবা হাইব্রিড বাইকের দিকে যাইনি। বাট ওভার দ্য ইয়ার্স আমার নিজের মধ্যে কনফিডেন্স আসছে না চালালেও যে না আমি মেনটেন করতে পারবো। সো আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এবং আই বিলিভ যতই সমস্যা না হোক আমি যদি এখনো মাটির রাস্তায় চালাতে যাই নির্ঘাত পিছলাবো। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে মাটির রাস্তা কিংবা এই ধরনের ঢাকি লাগবে এরকম রাস্তায় রোড বাইক কিংবা হাইব্রিড বাইক চালাবেন না। নাও যেটা মাউন্টেন বাইক থাকে এই বাইকে যেহেতু ফ্ল্যাট সারফেস থাকে, এই সারফেসের উপরে আপনি হঠাৎ করে ব্রেক করলেন ও সাইকেলটা কিন্তু স্টার্ট করেই হবে না। দেখবেন চওড়া যেগুলো মোটরসাইকেল টায়ার থাকে সেই মোটরসাইকেল গুলো এভাবে ছেড়ে দিলেই হয় ও সোজা যেতে থাকে এবং একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আপনারা দেখছেন, আরোহী না থাকলে মোটরসাইকেলে যাইতে থাকে কারণ ও ফ্ল্যাট টায়ারটা থাকে, ওটা ব্যালেন্স করে নেয়। বাট যেহেতু রোড বাইক কিংবা হাইব্রিড বাইক এটা চিকন টায়ার থাকে সেখানে আপনার টোটাল সাইকেল চালানোর ব্যালেন্সিংটা অবশ্যই জানা থাকতে হবে। সো একদম নভিস যে সাইকেল চালানো শিখবে কিংবা 2 দিন হলো শিখছে তাকে আমি বলবো যে এটা মেবি আপনার জন্য একটু মেনটেন করা কঠিন হবে। কিন্তু আপনি যদি সাইকেল চালানো জানেন কিংবা 2-1 বছর না হোক আপনি মাসখানেক চালাইছেন কিন্তু আপনি দক্ষ হয়ে গেছেন, আপনি সোজা চালাই যেতে পারেন, ভিড়ের মধ্যে দিয়ে চালাই যেতে পারেন, তারপরে আপনি যথেষ্ট দক্ষ হয়ে গেছেন। সো আই থিঙ্ক একটু যদি দক্ষতা থাকে তাহলে এই ক্ষেত্রে সমস্যা হবে না। বাট যদি দক্ষতা আপনার কম মনে হয়, কনফিডেন্স কম মনে হয়, সেই ক্ষেত্রে রোড বাইকের ক্ষেত্রে আপনার ওই মাউন্টেন বাইকের চাইতে ব্রেক করার পর একটু আগে পা নামাইতে হবে। আরেকটা জিনিস বলি যে দুটার ক্ষেত্রে সাসপেনশনের ব্যাপার আছে। নাও মাউন্টেন বাইকে দেখবেন বেশিরভাগই এখন কিনতে গেলে সাসপেনশন দেয় কারণ মাউন্টেন বাইকটা বানানোই হচ্ছে ঝাঁকি এবং বাঁকাতারা রাস্তার জন্য। সো ম্যাক্সিমাম মাউন্টেন বাইকই আপনার সাসপেনশন দিবে। যদি আপনি মাউন্টেন বাইক কেনেন, কখন কিনবেন সেটা আমি একটু পরে বলছি, বাট যদি আপনি মাউন্টেন বাইক কেনেন তাহলে অবশ্যই সাসপেনশন নালা কিনতে আমি বলবো। নাও মোটরসাইকেলে দেখবেন সামনে পিছনে সাসপেনশন থাকে, মাউন্টেন বাইক গুলো দেখবেন শুধু সামনে টায়ারে সাসপেনশন থাকে। বাট সাইকেল চালাতে গেলে আপনার কোমরে যেমন একটা ধাক্কা লাগে তেমনি সামনের হাতেও ধাক্কা লাগে। সো যদি সাসপেনশনই নিতে হয় আমার সাজেশন যদি পান সামনে পিছে দুটোই সাসপেনশন নেবেন, হোয়াই নট, সাসপেনশন যদি নিচ্ছেনই। আর মাউন্টেন বাইক গুলোতে সাসপেনশন না নেওয়ার কোনো কারণে আপনি মাঠে ঘাটে যে কোনো জায়গায় চালাবেন আপনার একটা ঝাঁকি অ্যাবজর্বের ব্যাপার থাকবে। বাট আমি জানি না পেছনে সাসপেনশন পাবেন কিনা, মনে হয় পাবেন না কারণ জনপ্রিয়তা দেখতেছি সামনেই সাসপেনশন বাজারে যে বাইকগুলো পাওয়া যায়। এনিওয়ে সাসপেনশন যখন থাকবে এটা মাথায় রাখেন আরো বেশি আপনার সাইকেল
সাইকেলটা ওয়েট হবে ওই মেকানিজমটার জন্য। নেক্সট যেটা ব্যাপার যে হাইব্রিড বাইক কিংবা রোড বাইকের ক্ষেত্রে সাসপেনশন, দুই একটা মডেল আমি ভেলোসের দেখছি, সম্ভবত আরবান সিরিজে আমি দেখছি যে সেটা সামনে সাসপেনশন থাকে। তো রোড বাইক কিংবা হাইব্রিড বাইক এটা বানানোই হয়েছে সোজা রাস্তায় বেশি স্পিড তোলার জন্য, সেখানে সাসপেনশন আমার কাছে কোনো মানে তেমন একটা দরকার মনেই হয় নাই। তারপর আপনারা নিতে পারেন, বাট এটা মাথায় রাখেন ওয়েটটা অ্যাড হবে, প্লাস সামনে যেহেতু একটা ঝাঁকের ব্যাপার থাকবে, এতে আপনার স্পিডটা হয়তো খুব দ্রুত উঠবে না, কারণ যখন আপনি স্পিড তুলতে যাবেন সামনে একটা ফোর্স কাজ করবে সাসপেনশনের কারণে, উল্টা দিকে আপনাকে ঠেলা দেবে। এই ব্যাপারটা আমার কাছে ফিল মনে হয়েছে। আমি যদিও সাইকেল নিয়ে অনেক বিশেষজ্ঞ না, বাট এগুলো আমার অভিজ্ঞতা থেকে এবং নলেজ থেকে আমি বলতেছি, আপনি যদি হাইব্রিড বাইক কিংবা রোড বাইক যান, আমি বলবো সাসপেনশনের দিকে না যাইতে। এটার মূল কাজটাই হচ্ছে স্পিড তোলা এবং হালকা রাখা জিনিসটাকে। আর যদি মাউন্টেন বাইক নেন, অবশ্যই সাসপেনশন ছাড়া আপনার নেওয়া উচিত হবে না। এবার আসি কনক্লুশনে যে আপনি বেসিক্যালি মাউন্টেন বাইক নেবেন নাকি হাইব্রিড বা রোড বাইক নেবেন। আমার কাছে প্রথমে হাইব্রিড আর রোড বাইকটা ক্লিয়ার করে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যদি খুবই প্রফেশনাল চিন্তা ভাবনা না থাকে যে কয়েকশো মাইল আপনি সাইকেল চালাবেন কিংবা এক জেলা থেকে আরেক জেলা অনেক দূর দূর যাবেন, সেক্ষেত্রে আপনি রোড বাইক নিয়েন না, আপনি হাইব্রিড বাইক চিন্তা করবেন। সোজা রাস্তায় আপনি চালাবেন, শহরের মধ্যে আপনার বাসা, আপনি স্কুল কলেজ চাকরি অফিস মানে সব জায়গায় যাচ্ছেন নিয়মিত, আপনাকে রিক্সা ভাড়া দিতে হতে পারে কিংবা মোটরসাইকেলের তেল খরচ দিতে হতে পারে, কিন্তু যদি সাইকেল থাকে সুন্দর স্টাইলিশ, আপনার পার্সোনালিটিতে কোনো প্রভাব ফেলছে না, অবশ্যই আমি বলবো হাইব্রিড বাইকের দিকে যাইতে। খুব বেশি আপনাকে প্রফেশনাল দেখাবে না যে মানুষজন বলবো ও প্রফেশনাল বাইক চালাইতেছো এই সেই, বাট আপনি হাইব্রিড বাইক নেন, কুল একটা আপনার সাথে এডিশন হয়ে যাবে, সেটা দিয়ে সুন্দর আপনি স্পিডে চালাইতে পারবেন শহরের মধ্যে থেকে। সামান্য ঝাঁকি দু একটা জায়গায় শহরে থাকেই ব্যারিকেড, সেগুলো খুব একটা ইস্যু না। শহরে যদি আপনার বাসা হয়, নিয়মিত যদি আপনাকে যাতায়াত করতে হয় একটা জায়গায়, সেক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনি হাইব্রিড বাইক নেন। যেমন ঢাকা শহর, অবশ্যই হাইব্রিড বাইক, হোয়াই নট, এখানে একটাও মাটির রাস্তা নাই, খুব বেশি ঝাঁকি নাই রাস্তায়, অবশ্যই হাইব্রিড বাইক। আর যদি খুব প্রফেশনাল চিন্তা করেন তাহলে রোড বাইক। নাও যদি আপনার বাসা হয় মফস্বল এরিয়াতে, যদি আপনার বাসা হয় গ্রামের দিকে, যদি আপনার বাসা হয় মনে করেন এমন জায়গাতে যেখানে প্রচুর ভাঙাচোরা রাস্তা, মানে রাস্তা তো আছে ইটের কিন্তু সেই রাস্তাগুলো খুবই ভাঙাচোরা, যেমন আমি বরিশাল পটুয়াখালীর দিকে গেছিলাম, কিছু রাস্তা দেখছি সেগুলো পাকা করছিল কবে জানি না, এমন ভাঙছে যে সেগুলো থেকে মোটরসাইকেলে যাইতে গেলেও এমন ঝাঁকি খায়। অবশ্যই সেখানে মাউন্টেন বাইক কিনবেন, রোড বাইক হাইব্রিড বাইক আপনি ওই রাস্তায় চালাইতেই পারবেন না, বিলিভ মি। সো আপনি আপনার সারাউন্ডিং চিন্তা করে অবশ্যই একটা ডিসিশন নেবেন, বাজারে পপুলারিটি কি, আমি এই পার্টস পাবো না কিংবা ওই জিনিস আমার জন্য নাই, কিংবা মাউন্টেন বাইক বেশি ভারী কিংবা এই সেই, এগুলো জাস্ট সাইকেলগুলোর বৈশিষ্ট্য। আপনার যদি এমন হয় আপনাকে গ্রামের দিকেও যাইতে হচ্ছে শহরের দিকেও যাইতে হচ্ছে, তাহলে অবশ্যই দুই ধরনের বাইকই রাখবেন, হাইব্রিড বাইক এবং মাউন্টেন বাইক, দুটাই আপনি কালেক্ট করবেন, দুটাই আপনি রাখবেন, দুই পারপাজের জন্য, দুটার পারপাজ এক বাইকে পাবেন না, এটা মাথায় রাখেন। সো আই থিঙ্ক আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি, এবং আমি নিজে যেগুলো অসংখ্য ভিডিও দেখে ক্লিয়ার হতে হয়েছে সেগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে এক ভিডিওতে ক্লিয়ার করার। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো যদি কাজে আসে এবং অ্যাকচুয়ালি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এপিসোডগুলো দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই।